আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ বাংলা টিভির সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি নূরে আলম। শুরুতে জানিয়ে দিব আমার হাতে থাকা আজকের দিনের সর্বশেষ সংবাদ শিরোনামগুলো। এবার সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদল, সীমান্তে হত্যা শূন্যে নামানোর আশ্বাস দিয়েছে বিএসএফ এবং প্রভাবশালী লুটতরাজদের ধরতে দুদকের গোপন কৌশল। দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদলে 10 জন জেনারেল কর্মস্থল বদলে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল এবং 4 জন মেজর জেনারেল হয়েছেন। গত পরশুদিন এসব পদোন্নতি ও বদলির আদেশ জারি হয় বলে সরকারের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। আর দেখুন ডেস্ক রিপোর্টে। এদিকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডার জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদকে কোয়ার্টার মাস্টার জেনারেল করে সেনাবাহিনীদের নিয়ে আসা হয়েছে। গত বছর আগস্টে মেজর জেনারেল থেকে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন শফিউদ্দিন আহমেদ। তখনই তাকে 8 ডকের দায়িত্ব দেওয়া হয়। এদিকে চট্টগ্রামে 24 পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মেজর জেনারেল এস.এম. মতিয়ার রহমানকে করা হয়েছে 8 ডকের নতুন জিওসি। সেই সঙ্গে তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন, যা কার্যকর হবে নতুন দায়িত্ব গ্রহণের দিন থেকে। 24 পদাতিক ডিভিশনের নতুন জিওসি হয়েছেন মেজর জেনারেল সাইফুদ্দিন আহমেদ, যিনি 9ম পদাতিক ডিভিশন জিওসির দায়িত্বে ছিলেন। সাইফুল আবেদিন 3 বছর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে মহাপরিচালকের দায়িত্ব পালনের পর গত ফেব্রুয়ারিতে 9ম পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পেয়েছিলেন। কয়েক মাসের মাথায় তাকে আবার পাঠানো হয়েছে চট্টগ্রামে। এবারের রদবদলে 9ম পদাতিক ডিভিশনের জিওসি হয়েছেন স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সের কমান্ডেন্টের দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। অপরদিকে যশোরের সেনাবাহিনীর 55তম পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মেজর জেনারেল হুমায়ুন কবিরকে লজিস্টিক এরিয়া কমান্ডার করা হয়েছে। ঘাটাইলের 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদকে সেনাদের নিয়ে আসার অ্যাডজুস্ট্যান্ট জেনারেল দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে যে 4 জন ব্রিগেডিয়ার জেনারেল পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েছেন তাদের মধ্যে মোহাম্মদ খালেদ আল মামুনকে এমআই পরিদপ্তর থেকে সেনা সদরের সামরিক সচিব করা হয়েছে। আগের সামরিক সচিব ওয়াকার ও জামান গত মাসে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে পিএসও হওয়ার পর থেকে পদটি খালি ছিল। সেনা সদরে আইটিডি পরিদপ্তরের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ তারেক হোসেনকে পদোন্নতি দিয়ে 19 পদাতিক ডিভিশনে জিওসি করে ঘাটাইলে পাঠানো হয়েছে। এছাড়া 6 পদাতিক ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. কামরুল হাসান মেজর জেনারেল হয়ে রংপুরে যাচ্ছেন 66 পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিতে। তাছাড়া 8 ডকে দায়িত্ব পালন করে আসা ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারি মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সের কমান্ডেন্টের দায়িত্ব পেয়েছেন। এদিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমান্ত হত্যার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 51তম সীমান্ত সম্মেলনে বিএসএফ এর মহাপরিচালক রাকেশ আস্তানা এই আশ্বাস প্রদান করেন। সীমান্তের 150 গজের মধ্যেও কোনো উন্নয়নমূলক কাজ করবে না বলেও ঐক্যমতে পৌঁছেছে বাংলাদেশ ভারত। ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত বিজেপি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের 51তম সীমান্ত সম্মেলন উপলক্ষে এই যৌথ প্রেস বিবৃতি দেওয়া হয়। বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলামের নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি সহ 11 সদস্যের প্রতিনিধি দল ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত এই সম্মেলনে অংশ নিয়েছেন। এতে ভারতের পক্ষ থেকে অংশ নিয়েছেন মহাপরিচালক শ্রী রাকেশের আস্তানা নেতৃত্বে ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি সহ 12 সদস্যের প্রতিনিধি দল। এদিকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত হত্যার ঘটনা ওদের ভবিষ্যতে উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে বিএসএফ এর মহাপরিচালক আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, অবৈধ মাদক পাচারের ফলে উভয় দেশের যুব সমাজের মধ্যে মাদকাসক্তির মারাত্মকভাবে বেড়েছে, যা উভয়ের জন্যই বিপজ্জনক এবং এটাকে কার্যকরভাবে মোকাবেলা করা দরকার। এ ব্যাপারে চোরা কারবার সম্পর্কিত তাৎক্ষণিক ও দরকারি তথ্য পরস্পরের মধ্যে আদান প্রদান এবং প্রয়োজনে যৌথ অভিযানে উভয় সীমান্তরক্ষী বাহিনী উপকৃত হবে। এছাড়াও প্রচলিত আইন ও বিধি লঙ্ঘন করে ভারতীয় নাগরিক এবং বিএসএফ সদস্যরা প্রায়শই বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন, যা দুটি বন্ধুত্বপূর্ণ সীমান্তরক্ষী
তদারকি বাহিনীদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে বিজিবি মহাপরিচালক উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উভয় সীমান্তবর্তী বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে বিএসএফ এর সহযোগিতা কামনা করেন। উভয় পক্ষে অবৈধভাবে সীমানা অতিক্রম বা লঙ্ঘন থেকে সীমান্তবর্তী জনগণকে বিরত রাখতে সম্মত হন। একই সঙ্গে উভয় বাহিনী সদস্যদের মধ্যে সীমান্তের নিয়মনীতি বজায় রাখার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গত 17 ডিসেম্বর বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজশাহী জেলার পদ্মা নদীর 1.3 কিলোমিটার নিরহ পথের অনুরোধ বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। বিএসএফ এর মহাপরিচালককে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিষয়টি অনুসরণ করার জন্য অনুরোধ করেন বিজেপির মহাপরিচালক। এই সময় বিএসএফ এর মহাপরিচালক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। এদিকে বিজেপির মহাপরিচালক ভারতের মিজোরাম রাজ্যের অভ্যন্তরে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সশস্ত্র আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানার উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব আস্তানা ধ্বংস করার জন্য অনুরোধও জানিয়েছেন। এদিকে সন্ত্রাসীর বিরুদ্ধে ভারত সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে বিএসএফ এর মহাপরিচালক এসব আস্তানার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন। এছাড়াও উভয় পক্ষ বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট ও আস্থা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণে সম্মত হয়েছে। উভয় পক্ষই আগে জানানো ছাড়া সীমান্তে 150 গজের মধ্যে কোনো উন্নয়নমূলক কাজ না করার বিষয়ে সম্মত হয়েছে। উভয় পক্ষই বন্ধ থাকা অন্যান্য উন্নয়নমূলক কাজ যত দ্রুত সম্ভব সমাধানের ব্যাপারে রাজি হয়েছে। মহাপরিচালক পর্যায়ে পরবর্তী সম্মেলন এপ্রিল 2021-এর দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠানের ব্যাপারে একমত পোষণ করেছে উভয় পক্ষ। দর্শক, এই সম্মেলনের পর বিজেপি কি সত্যিই সীমান্তে হত্যা কমিয়ে নিয়ে আসবে, নাকি আগের মতোই হত্যাকাণ্ড চলতে থাকবে? এই বিষয়ে আপনার মতামতটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। সরকারি বেসরকারি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগের পাওয়া অনুসন্ধান চলছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে দুদক। দুদকের সূত্রে জানা গেছে, দুর্নীতির অভিযোগ রয়েছে বিদ্যুৎ, রেল, সিভিল অ্যাভিয়েশন, ব্যাংক, ডাক বিভাগ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান প্রভাবশালী কর্মকর্তাদের বিরুদ্ধে। আর এজন্য অভিযোগের ভিত্তিতে চলছে অনুসন্ধানও। এদিকে দুর্নীতির অভিযোগ দুদকের অনুসন্ধানে রয়েছেন ডিএমপির ডেপুটি কমিশনার আনিসুর রহমান ও তার স্ত্রী সাবেক সংসদ সদস্য ফাতেমাতুজ জোহরা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান খালেদ মাহমুদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল ব্যবজার সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান খান এবং অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম সহ ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক শিকদার ও সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের চেয়ারম্যান এস.এম. আমজাদ হোসেন, সিভিল অ্যাভিয়েশন অথরিটির সাবেক চেয়ারম্যান নাইম হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক অতিরিক্ত সচিব আসম ইমদাদুদ দস্তগীর, ঢাকা রেজেন্সি হোটেলের চেয়ারম্যান মোসলিউদ্দিন আহমেদ, পরিচালক আরিফ মোতাহার, রেলওয়ে মহাপরিচালক শামসুজ্জামান ও ডাকের মহাপরিচালক সুধাংশু শেখর, সাবেক রেলের অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহান সহ আরো অনেক প্রভাবশালীরা। এইসব অভিযোগে দেখা যায়, রেলের শামসুজ্জামান অতিরিক্ত মহাপরিচালক থাকাকালীন প্রকল্প পরিচালক হিসেবে 100 মিটার গেজ ও 50 ব্রডগেজ কোচ ক্রয় করেছেন। এছাড়া 110টি ট্রাকশন মোটর মেরামতের অনিয়মের মধ্যতে 24 কোটি টাকার দুর্নীতি করেছেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদের বিষয়ে দুদকের একাধিক অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে শামসুজ্জামানের মতো অভিযোগপ্রাপ্ত সকল সরকারি বেসরকারি প্রভাবশালী ব্যক্তির দুর্নীতির অনুসন্ধান থমকিয়েছিল, সেগুলো আবার নতুন করে অনুসন্ধান করার উদ্যোগ নিয়েছে কমিশন। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন।